বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ক্রমান্বয়ে এত জটিল আকার ধারণ করছে, এরকম জটিল আকার ইতিপূর্বে কখনোই ধারণ করে নেই। আপনারা জানেন, দুই দেশের নাগরিকত্ব অর্থাৎ দ্বৈত নাগরিকত্ব থাকার কারণে জামায়াতের বেশ কয়েকজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। অপরদিকে সেই একই কারণে বিএনপির কয়েকজন প্রার্থীর প্রার্থিতা গ্রহণ করা হয়েছে, অনুমোদন করা হয়েছে। তাহলে বিষয়টা কি এক দেশে দুই রোদ এরকম দাঁড়ালো না? কিন্তু এইটা তো হওয়ার কথা না। এইটা যদি হয় তাহলে সে দেশে লেভেল প্লেইং ফিল্ড থাকলো কি করে, এবং সরকার এবং ইসি কি করে একটা সুষ্ঠু এবং অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেবে? অথচ তারা বারবার এই কথাটি বলছে এবং মানুষকে এটি আশ্বস্ত করতে চাচ্ছে যে তারা একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার মাধ্যমে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেবে। অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ করে পৃথিবীর সেরা একটি নির্বাচন তারা করবে। আমরা যদি কুমিল্লার আব্দুল আওয়াল মিন্টুর কথা বলি, তার আছে দ্বৈত নাগরিকত্ব, তার মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। অপরদিকে ঠিক সেই একই, কোন রকম কোনো দাড়ি কমা সেমিকলন কিচ্ছু হেরফের নাই, একই কারণে কুড়িগ্রামের মাহবুব আলম সালেহিনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। এরকম আরো বেশ কয়েকজনের ক্ষেত্রে একই ধরনের ঘটনা ঘটেছে। সর্বশেষ এই বিষয়টা এসে ঠেকেছে তারেক রহমান পর্যন্ত। তারেক রহমান তিনি লন্ডনের নাগরিক, এ ব্যাপারে শক্ত প্রমাণ রাজনৈতিক বিশ্লেষকদের হাতে এসেছে এবং সাংবাদিকদের হাতে এসেছে। তারা শক্ত প্রমাণ নিয়ে ইসির কাছে আবেদন করেছে যে এই যে তারেক রহমান, সে লন্ডনের নাগরিক, এইটা সে তার হলফনামায় উল্লেখ করে নাই, এই বিষয়টি সে এড়িয়ে গেছে। সুতরাং হলফনামায় কেউ যদি অসত্য তথ্য দেয় তাহলে বাংলাদেশের আইনে সে নির্বাচনের জন্য অযোগ্য বিবেচিত হয়, এবং কেউ যদি দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করে থাকে সেও নির্বাচনের জন্য অযোগ্য বিবেচিত হয়। এখন যেহেতু জামাতের মাহবুব আলম সালেহিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, আপিল শুনানি চলছে, আবার ওই একই কারণে বিএনপির আব্দুল আওয়াল মিন্টুটা গ্রহণ করা হয়েছে, তারেক রহমানেরটাও গ্রহণ করা হয়েছে। এখন কেউ একজন ইসিতে তারেক রহমানের নামে একটা মামলা ঠুকে দিছে যে এইটা এই সমস্যা। এখন এখানে কি সমস্যা সেইটার ব্যাপারে আমি একেবারে ডকুমেন্টস সহ আপনাদেরকে দেব। আপনারা দলিল প্রমাণ সহ হাতে নাতে প্রমাণ পাবেন। তার আগে বিএনপির বর্তমান রাজনীতি কোন পর্যায়ে চলে গেছে, তারা মানুষকে কোন পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছে এবং কোন ধরনের রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, এতদিন আমরা বুঝতে না পারলেও সম্প্রতি তাদের কিছু কার্যক্রমে, কিছু কথাবার্তায়, তাদের নেতাকর্মীদের কিছু অ্যাক্টিভিজমের মাধ্যমে আমাদের কাছে এটি পরিষ্কার হয়ে গেছে। তারা তাদের নেতাকর্মীদের মাঠে নামিয়ে দিয়েছে না ভোটের ক্যাম্পেইন করতে। তারা তাদের নেতাকর্মীদের মাঠে নামিয়ে দিয়েছে যে বিএনপি এবং আওয়ামী লীগ যে এক, এইটা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বোঝাও এবং আওয়ামী লীগ যাতে বিএনপিতে ভোট দেয় এর জন্য তারা এমন ভাবে ক্যাম্পেইন করছে এবং গ্রামে গ্রামে ভোট চাচ্ছে যে আওয়ামী লীগ এবং বিএনপি একদম এক, কোনো পার্থক্য নাই। এই মুহূর্তে বিএনপিকে ভোট দেয়া মানেই আওয়ামী লীগকে ভোট দেয়া। আপনারা এই ভিডিওগুলো দেখেন নাই? আমি কপিরাইট ইস্যুর কারণে এবং ভিডিও বড় হয়ে যাচ্ছে এবং তারেক রহমানের ওই ভিডিওটা দেখাবো বলে আমি আর ওই ভিডিওতে যাচ্ছি না, ওইগুলো দেখাচ্ছি না। আপনারা প্রত্যেকেই এই ভিডিওগুলো দেখেছেন। এক নেতা, শ্রীবর্দী উপজেলার এক নেতা, তিনি কিভাবে হ্যাঁ ভোটে জয়যুক্ত হলে কত বড় ক্ষতি হবে আওয়ামী লীগ এবং বিএনপির জন্য সেইটা বোঝাচ্ছেন। তারপরে ওই যে একজন মহিলা চট্টগ্রামের দিকে, সম্ভবত তার ভাষা বলে দিল চট্টগ্রাম, সে বোঝাচ্ছে যে না, আপনারা ভাবেন না যে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ আছে। এখন ধানের শীষে ভোট দেয়া, বিএনপিকে ভোট দেয়া মানেই আওয়ামী লীগে ভোট দেয়া। 10 বছর পরে হলেও এই বিএনপির হাত ধরেই আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে, নেত্রীকে তারা ফিরিয়ে আনবে, এই কথা তারা দিয়েছে। আবার ওদিকে ওই যে চাঁপাইনবাবগঞ্জের হারুন, ওই যে এই যে মানে সংসদ ভবনে, ম্যানেজড সংসদে, অবৈধ সরকারের সংসদে গিয়ে কোথায় কোথায় কোরআনের আয়াত ঝাড়তো, সে দেখেন বলছে আওয়ামী লীগের কোন নেতাকর্মীকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে থানা ঘেরাও করা হবে। এটি তাদের বর্তমানের রাজনীতি। প্রত্যেক জায়গায় ক্যাম্পেইন তারা করছে, না ভোটের ক্যাম্পেইন করছে, আওয়ামী লীগকে কিভাবে নির্বাচনে আনা যায়, এবং তারা জামাত ইসলাম তাদের কাছে নিরাপদ না,
তাদের কাছে নিরাপদ হচ্ছে তারা আওয়ামী লীগ এবং বিএনপি দুইজন মিলে বাংলাদেশে রাষ্ট্র চালাবে, অন্য কেউ বাংলাদেশে থাকতে পারবে না। লুটপাট করবে, দুর্নীতি করবে, চাঁদাবাজি করবে, যাতে কেউ কোনো বাধা দিতে না পারে। আওয়ামী লীগ যাবে, বিএনপি আসবে, বিএনপি চাঁদাবাজি করবে, বিএনপি যাবে, আবার আওয়ামী লীগ এসে তাদেরকে তাড়িয়ে দিয়ে আবার তারা চাঁদাবাজি করবে। এরকম 5-10 বছর করে চাঁদাবাজি করবে ভাগে যোগে। যদিও আওয়ামী লীগ কখনোই চায় না যে বাংলাদেশে বিএনপি টিকে থাক। আর এই মেয়াদটা যদি টিকে থাকতো তাহলে আর জীবনে বিএনপি নামক কোনো জিনিস বাংলাদেশে আর থাকতো না। কিন্তু বিএনপি বেমালুম এগুলো ভুলে গেছে। এখন তারা আওয়ামী লীগকে রাজনীতিতে আনার জন্য তাদের নেতা, মানে কেন্দ্রীয় পর্যায়ের নেতারা পর্যন্ত বলছে, হাফিজউদ্দিন আহমেদের বক্তব্য আপনারা শোনেন নাই? বিএনপির কেন্দ্রীয় নেতা তিনি বলছেন যে আমরা সব দলের অংশগ্রহণের নির্বাচন চাই, আমরা চাই আওয়ামী লীগ এবার না হলেও আগামীবার নির্বাচনে অংশগ্রহণ করুক। এই হচ্ছে বিএনপির প্রত্যেকটি নেতা একই ধরনের কথা বলেছে। অথচ বিগত 17 বছরে আওয়ামী লীগের কোন নেতা বিএনপির নামগন্ধ শুনতে পেরেছে? তারা বিএনপি নির্বাচনে না আসলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না, এই ধরনের কথা কোনোদিন শুনেছেন তাদের মুখে? তারা চেয়েছে যে কোনোভাবে বিএনপিকে মাইনাস করে দিতে, বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে। অথচ বিএনপি এসে দেখুন কি করছে। হ্যাঁ, এটার অবশ্য কারণ আছে। এর কারণ হচ্ছে আওয়ামী লীগ 17 বছর ধরে প্রত্যেক জায়গায় তাদের লোক রিক্রুট দিয়েছে। আর ধর্ম ব্যবসার কথা তো আছেই, ধর্ম ব্যবসা তো করছেই। যাই হোক, যে কথাটি বলতে গিয়ে, এই যে বিএনপির একজন নেতা সর্বশেষ মোশাররফ হোসেন ঠাকুর, লোকটাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, তার সাথে আমি কবিতা আড্ডায় একটা প্রোগ্রামে পাশাপাশি বসেছিলাম। আমার তো এখন ঘৃণায় বমি আসছে। সেই লোক দেখুন কি বলছে ইসলাম সম্পর্কে, তাদের অবস্থানটা দেখুন, একটু শুনুন। তো নেকাব মুসলমানদের ড্রেসই না, নেকাব মুসলমানদের ড্রেসই না। ইহুদি নারীরা যখন অন্য ব্যবসাবৃত্তি করতো অথবা অন্য কোন নিষিদ্ধ কার্যক্রম করতো তখন নেকাব পরতো। আর উনি যেটা পড়তেন এটার নাম হলো হিজাব। হিজাব হইল মুসলমানের ড্রেস, বাট নেকাব মুসলমানের ড্রেসই না। কেউ বলবেন না যদি ইয়ে হয়, মব হয়। আমি বললাম, অন্যরা বলা শুরু করেন। তাহলে শুনেছেন, সে হিজাব এবং নিকাবকে, নিকাব ইসলামী পোশাক না, ইসলামী ড্রেস না, এই নিকাব পরে নাকি ইহুদি নারীরা ওই ধরনের কাজ করে বেড়াতো অসামাজিক। আমি আর ওই ভাষাগুলো এখানে উল্লেখ করলাম না, তার মুখেই আপনারা শুনেছেন। এরকম প্রত্যেকেই তাদের ছাত্র দলের ছেলেপেলেরা, তারা হিজাব পরিহিত নারীদেরকে তারা বারবার হেনস্থা, বোরকা পরা মেয়েদেরকে তারা বিভিন্ন ভাষায় গালিগালাজ, এত নিকৃষ্ট ভাষায় গালিগালাজ করেছে। এমনকি ছাত্র দলের এক নেতা তো বলেছে যে ওই শিবিরের জামাত শিবিরের সন্তান হওয়ার চেয়ে ওইটা মানে বেশ্যার সন্তান হওয়া নাকি তার কাছে অনেক বেশি পুণ্যের কাজ। এতদিন ভাবছিলাম যে হয়তো তারেক রহমান দেশে আসলে এর একটা রাশ টেনে ধরবে এবং এটি বন্ধ হবে, কিন্তু তারেক রহমান আসার পরে মনে হচ্ছে আরো বেশি করে শুরু হয়েছে এবং তারা খুব জোশ নিয়ে এটি শুরু করেছে। এবার চলুন আর কথা না বাড়িয়ে, তারেক রহমানের মনোনয়নপত্র যে বাতিল হতে পারে এবং তিনি যে দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করেছেন সেই ভিডিওটা, সেই ডকুমেন্টসটা আসুন আমরা দেখি। আমি এটি শেষে রাখলাম এই কারণেই, কপিরাইট ইস্যুর একটা ব্যাপার আছে। যদি ভিডিওটা দেখতে না পারেন তাহলে আপনারা বুঝবেন যে কপিরাইট ইস্যুর কারণে ওটা কেটে গেছে। নির্বাচনী হলফনামায় ব্রিটিশ সিটিজেনশিপের তথ্য গোপন করায় কি বাতিল হয়ে যেতে পারে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের মনোনয়ন? তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা কল্পনার শেষ নেই। অনেকেই প্রশ্ন তোলেন, ডাক্তার জুবাইদা রহমান যদি ব্রিটিশ পাসপোর্ট ব্যবহার করেন তাহলে তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে আসলে এত জলঘোলা করার কি আছে? তিনি দীর্ঘ 17 বছর লন্ডনে কোন স্ট্যাটাসে ছিলেন? তিনি কি শুধুই পলিটিক্যাল অ্যাসাইলামে ছিলেন নাকি তিনি ব্রিটিশ নাগরিকত্বও গ্রহণ করেছিলেন? বাস্তবতা হলো ডাক্তার জুবাইদা রহমান এবং তারেক রহমান দীর্ঘদিন ধরে লন্ডনে একসাথেই বসবাস করেছেন। যেহেতু ডাক্তার জুবাইদা রহমান ব্রিটিশ পাসপোর্টধারী, সেক্ষেত্রে এটা খুবই স্বাভাবিক যে জনাব তারেক রহমান নিজেও ব্রিটিশ পাসপোর্টের অধিকারী বা ব্রিটিশ নাগরিকত্ব লাভ করেছেন। তবে অনুমানের উপর ভিত্তি করে কথা না বলে আসুন সরাসরি দালিলিক প্রমাণে নজর দিই। ব্রিটিশ গভর্নমেন্টের সার্ভিস ওয়েব পোর্টালে ভিজিট করলে এখনও দেখা যাচ্ছে জনাব তারেক রহমানের নামে ইংল্যান্ডে একটি কোম্পানি ছিল যার নাম হোয়াইট অ্যান্ড ব্লু কনসালটেন্টস এবং এর কোম্পানি নাম্বার 09665750।
ব্রিটিশ সরকারের ওয়েবসাইটে তার এই কোম্পানির অফিসিয়াল ডকুমেন্টস অনুযায়ী 2015 সালের 1 জুলাই এই কোম্পানির ইনকর্পোরেশন বা নিবন্ধনের যে প্রথম ডকুমেন্টটি আপলোড করা হয়েছিল তার দ্বিতীয় পৃষ্ঠায় নজর দিলেই আসল সত্য বেরিয়ে আসে। সেখানে পরিচালকের তথ্যে জনাব তারেক রহমানের ন্যাশনালিটি বা জাতীয়তা স্পষ্টাক্ষরে লেখা আছে ব্রিটিশ। এখন প্রশ্ন হলো, নামের মিল থাকতেই পারে, ইনিই কি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান? এই সন্দেহ দূর করতে আমাদের যেতে হবে নথির 4 নম্বর পৃষ্ঠায়। সেখানে ইনিশিয়াল শেয়ার হোল্ডিং এর তালিকায় দেখা যাচ্ছে ডাক্তার জুবাইদা রহমানের নাম, এবং মজার বিষয় হলো দুজনের দেওয়া ঠিকানাও হুবহু এক। অর্থাৎ ইনি যে বিএনপির শীর্ষ নেতা জনাব তারেক রহমান এবং তার ন্যাশনালিটি যে ব্রিটিশ ছিল তা নিয়ে আর সন্দেহের আর কোনো অবকাশ নেই। এখন আসি নির্বাচনী হলফনামার প্রসঙ্গে। হলফনামায় জানতে চাওয়া হয়েছিল প্রার্থী দ্বৈত নাগরিক কিনা এবং হলে তা পরিত্যাগ করেছেন কিনা, কিন্তু জনাব তারেক রহমান বর্তমানে দ্বৈত নাগরিক না জানালেও পূর্বে ছিলেন কিনা সেই প্রশ্নের কোনো স্পষ্ট জবাব দেননি। তিনি যে একসময় ব্রিটিশ নাগরিক ছিলেন কিংবা এখনো আছেন সেই তথ্যটি তিনি সরাসরি এড়িয়ে গেছেন এবং তথ্য গোপন করেছেন। বিশেষজ্ঞরা ধারণা করছেন জনাব তারেক রহমান ব্রিটিশ নাগরিকত্ব পরিত্যাগ করার রিস্ক নিতে চাচ্ছেন না। দেশে আবার কোনো চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন হলে তিনি যেন সহজেই আবার ইংল্যান্ডে পাড়ি জমাতে পারেন সেই রাস্তা তিনি বন্ধ করতে চান না। ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করেও সেই তথ্য নির্বাচনী হলফনামায় গোপন করায় জনাব তারেক রহমানের হলফনামাকে কেউ পর্যাপ্ত কাগজপত্র দেখিয়ে চ্যালেঞ্জ করলে বাতিল হয়ে যেতে পারে তার মনোনয়ন। সেক্ষেত্রে আসন্ন নির্বাচনে জনাব তারেক রহমানের অংশগ্রহণই ঝুঁকির মুখে পড়ে যেতে পারে। বাংলাদেশের নির্বাচন কমিশনের আইন অনুযায়ী দ্বৈত নাগরিকত্বধারী কেউ নির্বাচনে অংশ নিতে পারে না। নির্বাচন করতে হলে তাকে অন্য দেশের নাগরিকত্ব পরিত্যাগ করতে হয়। জনাব তারেক রহমান ব্রিটিশ নাগরিকত্ব পরিত্যাগ করে থাকলে আইন অনুসারে মনোনয়নপত্রের সাথে নাগরিকত্ব বাতিলের ডকুমেন্টস জমা দিতে হবে, কিন্তু তিনি দ্বৈত নাগরিকত্ব অস্বীকার করেছেন। অর্থাৎ হয় তিনি এখনও ব্রিটিশ নাগরিকত্ব পরিত্যাগ করেননি, আর পরিত্যাগ করে থাকলে হলফনামায় তথ্য গোপন করেছেন।